আমাদের আর মাংস বলতে কিছু নেই, রক্ত বলতে কিছু নেই। তৃণমূলকে সরানোর মতো অন্য কোনো রাজনৈতিক পার্টি বর্তমান পশ্চিমবঙ্গে নেই। ভোট কেনার লক্ষ্যে তৃণমূল সরকার, কারণ তৃণমূল মানুষের কাছে পরিত্যক্ত। আমি এখন যেই জায়গায় বসে রয়েছি সেটা দেখে কিন্তু এক নজরে কোনোভাবে পার্টি অফিস লাগবে না, মনেই হবে না যে এখানে প্রার্থী এসে বসে থাকতে পারে। কারণ ছোটোখাটো সামান্য চারিদিকে যদি চোখ ঘোরানো যায় তাহলে অক্সিজেন সিলিন্ডার রয়েছে, কোথাও কিন্তু ছোটোখাটো মাইক, যেন মানুষের স্বার্থে এখান থেকে সবসময় প্রচার চলছে। এবং আমাদের সাথে আজকে রয়েছেন বহরমপুর বিধানসভার বিজেপির প্রার্থী সুব্রত মৈত্র। দাদা নমস্কার। আর আমাদের এই মুখোমুখি প্রার্থী অনুষ্ঠানে আজকে ওনাকে আমরা সঙ্গে পেয়ে গেছি। আমার প্রথম প্রশ্ন, এবারকার বিধানসভার আপনাদের স্লোগান যে পাল্টানো দরকার তাই বিজেপি সরকার, একদম। এবং এই 5 বছরে আপনি বহরমপুরের কি দেখলেন পাল্টাতে? রাজনীতির ময়দান থেকে মানুষের মুখে পাল্টানোর কি কিছু আওয়াজ পাচ্ছেন? মানে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কথা বলছেন, না প্রিভিয়াস 4 বছর আমি আগেকার কথা বলছেন? বর্তমান বলতে চাইছি। হ্যাঁ, মানুষ চাইছে তো। মানুষ বলছে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দুপুর 12টার যে রোদ, সেই রোদে আমরা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবো। কিন্তু এই সরকারের রাজত্বে যেভাবে আমরা জ্বলে পুড়ে গিয়েছি, আমাদের আর মাংস বলতে কিছু নেই, রক্ত বলতে কিছু নেই। আমরা এর থেকে নিস্তার পেতে চাইছি। মানুষ জ্বলছে, সারা পশ্চিমবঙ্গের মানুষ জ্বলছে, তার থেকে নিস্তার পেতে চাইছে। তাই আমাদের স্লোগান, পাল্টাতে চাই বিজেপি তাই, বাঁচতে চাই বিজেপি তাই। কারণ বিজেপি ছাড়া তৃণমূলকে সরানোর মতো অন্য কোনো রাজনৈতিক পার্টি বর্তমান পশ্চিমবঙ্গে নেই। তাই পশ্চিমবঙ্গে একমাত্র বিকল্প পার্টিই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এই যে বললেন বিকল্প নেই, কিন্তু আমরা অনেক সময় প্রচারের আপনার প্রথম দিকেও দেখেছি, এখনো দেখছি যে কিছু কিছু বহরমপুরের ওয়ার্ডে গেলে আপনাকে ওখান থেকে একটা তৃণমূলের পক্ষ থেকে হোক বা স্থানীয় মানুষদের পক্ষ থেকে একটা গো ব্যাকের একটা স্লোগান উঠছে বারবার। তো এটা কি মানুষের ক্ষোভ যে তাদের বিধায়ককে তারা পেয়েও এইটা বারবার বলছে? আপনি তো আপনার কোশ্চেনের যে উত্তর আপনি তো নিজেই দিয়ে দিলেন, যে তৃণমূলের তরফ থেকে আমাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। তো তৃণমূল গো ব্যাক স্লোগান দিতেই পারে, কারণ তৃণমূল কাজটা কি করেছে। এই মুর্শিদাবাদ জেলায় অসংখ্য পরিযায়ী শ্রমিক আজ এই জেলার বাইরে। এই জেলায় না কোনো কর্মসংস্থানের কোনো একটা বিষয় আপনি দেখান, শুধুমাত্র ভাতা দিয়ে ভোট কেনার লক্ষ্যে তৃণমূল সরকার। আমার বহরমপুর মেডিকেল কলেজ যেটা আছে, উনি বলছেন সুপার ফেসিলিটি মেডিকেল কলেজ। আপনি জানতো সুপার ফেসিলিটি মেডিকেল কলেজ আপনি জানতো? অসংখ্য হাজারে হাজারে মানুষ লালগোলা থেকে, রেজিনগর থেকে ভোরবেলা থেকে রাত্রি সকাল 10টার মধ্যে ট্রেনে করে হাজারে হাজারে মানুষ আছে সুচিকিৎসার জন্য। তারা পাচ্ছে, সেখানে সব বিভাগের ডাক্তার আছে, সব বিভাগের পরীক্ষা করার জন্য ইনস্ট্রুমেন্ট আছে, নেই। তাহলে এই তৃণমূল এই 5 বছরে কি দিতে পারলো মানুষকে? এই বহরমপুর শহরে দুর্গাপুজোর পর ভোট কেনার লক্ষ্যে মাননীয়া পাড়ায় সমাধান প্রকল্পে টাকা দিল ওয়ার্ড ভিত্তিক। ভাঙাচোরা রাস্তাকে সারাবার জন্য উদ্যত হয়ে উঠল বহরমপুর পৌরসভা। ভাঙা রাস্তাকে উল্টে পাল্টে সারিয়েছে। তো ঘটনা হচ্ছে 4 বছর তাহলে ভাঙা রাস্তার উপর দিয়ে মানুষ হাঁটলো কেন? তৃণমূলকে জবাবটা দিতে হবে তো। মাটির রাস্তা 4 বছর ধরে থাকলো কেন? ড্রেনের জল বার হবার জন্য এখন নতুন ড্রেন হচ্ছে, 4 বছর ধরে ড্রেন হলো না কেন? এই বহরমপুর শহরে 8 ঘন্টার বৃষ্টিতে খাগড়া, ইন্দ্রপ্রস্থ এবং সয়দাবাদের গোলাবাজারের বেশ কিছু অঞ্চল প্রায় গোড়ালি এবং হাঁটুর তলে জল থাকে। কেন সেই অবস্থা?
কেন এখনো পর্যন্ত আমার বিবিগঞ্জ নালা, আমার গোবর্ধন নালা এখনো পর্যন্ত পরিষ্কার হয় না? কেন এখানকার জল বেরোতে পারে না? যে চালতে বিল, ভান্ডারদহ বিল, সেই বিলের পলি জমে জমে মাটি উঠে গেছে, আমার বহরমপুর শহরের জল নামতে পারে না। তার জন্য কি ব্যবস্থা নিয়েছে? আজকে ভোট এসেছে, উন্নয়নের জোয়ার বলছে। তো উন্নয়নের জোয়ার এতদিন কোথায় ছিল? শুধু ভাতা আর কাটমানি, লুটতরাজ, দাদাগিরি, মাস্তানি, এই ছিল তৃণমূলের উন্নয়ন। এছাড়া কিছু নেই। তাই মানুষ সব দিক থেকেই জ্বলে পুড়ে গিয়েছে। মানুষ তাই পরিত্রাণ পেতে চাইছে তৃণমূলের হাত থেকে। আর আমাকে আপনি যে কথাটা বললেন, গো ব্যাক, আমার না আছে নারী ঘটিত কোনো অপরাধ, না আছে কোনো 2 নম্বরী কাজ। এই নারী ঘটিটা আপনারা কাকে বলতে চাইছেন? এটা আপনি কাকে দিন? না, যে সকল কেচ্ছা নেতাদের থাকে, সেই ধরনের একটা অভিযোগ যদি আমার বিরুদ্ধে আসে, তার জন্য তো এফআইআর থাকবে, তার জন্য তো কোর্ট আছে। কোর্ট, সেই ধরনের কোনো অভিযোগ যদি আমার বিরুদ্ধে থাকে, হ্যাঁ আমি কাটমানি খেয়েছি, হ্যাঁ আমি পুকুর বুঝিয়েছি, হ্যাঁ আমি তোলা তুলেছি, হ্যাঁ আমি কারোর সাথে চাকরি দেবো বলে 2 নম্বরই করেছি, একটা অভিযোগ যদি আমার বিরুদ্ধে থাকে, তবে না বলবে? কিছুই তো বলতে পারছে না। তাই তৃণমূলের কয়েকজন চামচা চুমচুকে দিয়ে এলাকায় আমার প্রতি বিক্ষোভ দেখাচ্ছে। কিসের বিক্ষোভ? আপনি 5 বছর কোথায় ছিলেন? তা আমি 5 বছর আমেরিকায় ছিলাম, আমি 5 বছর বহরমপুরেই ছিলাম। আপনি দেখতে পাবেন কি করে আমাকে? কারণ আপনাদের নেতারা 4 চাকা করে ঘোরে, সিকিউরিটি পরিবেষ্টিত হয়ে। নেতা নামলে নেতার জন্য দরজা খুলে দেওয়া হয়। তা স্বাভাবিকভাবে একটা সিকিউরিটি পরিবেষ্টিত নেতা, সে যখন ধোপদুরস্ত হয়ে কোনো পাড়ায় পৌঁছায়, সেই পাড়ায় রিপার্কেশন হয়, অমুক পাড়াতে আজকে তমুক এসেছিল, প্রচুর পুলিশ ছিল, আর আমি টুকটুকে নাই মোটর সাইকেলের পিছনে ঘুরে বেড়াই, না আছে আমার ধোপদুরস্ত জামা প্যান্ট। যার জন্য মানুষ আমাকে, ওই নেতাদেরকে যেভাবে দেখে, আমাকে সেভাবে দেখতে পায় না। আপনি আপনার প্রথম প্রচারে এসেই আপনি বললেন যে আমি টালির ঘরে বসে আছি। আপনি দেখান অন্য কোনো নেতার টালির ঘর, একমাত্র আপনি দেখাবেন কালীঘাটের টালির ঘর। কিন্তু সে কালীঘাটের টালির তলে যে কত কেচ্ছা আছে, সে আপনারাই জানেন। তো সুতরাং কিছু তো একটা বলতে হবে, কিছু তো একটা প্রচার করতে হবে। তাই তারা এই প্রচার করে। লাভটা কি? আমি গেলাম, তৃণমূলের লোক, তারা আমার বিরুদ্ধে 5-6 জন 7 জন মিলে গো ব্যাক স্লোগান দিচ্ছে। সাধারণ মানুষ দিতে হবে তো। একটা ওয়ার্ডে 6,000 মানুষ থাকে, কোনো ওয়ার্ডে 7,000 মানুষ থাকে, কোনো ওয়ার্ডে 5,000 মানুষ থাকে। তো 500 মানুষ, 1000 মানুষ, যদি সাধারণ মানুষ, সাধারণ ঘরের মানুষ, তারা যদি আমাকে এলাকাতে ঢুকতে না দিত, বা তারা যদি আমাকে বিক্ষোভ দেখাতো, তাহলেই তো এটা প্রমাণিত হতো যে হ্যাঁ, সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। তৃণমূলের চামচা চুমচু কে কোথায় কি করলো না করলো তাতে আমার কোনো যায় আসে না, কারণ তৃণমূল মানুষের কাছে পরিত্যক্ত। 2021-এ মনোজ চক্রবর্তী আর একদিকে নারুগোপাল মুখার্জি ছিলেন, কিন্তু এবার 26-এ অধীর চৌধুরী এবং নারুগোপাল মুখার্জি, এবং কদিন আগে মুখ্যমন্ত্রী তিনি নিজেও এসে প্রার্থীর হয়ে প্রচার করে গেলেন, রাস্তায় হেঁটে গেলেন। রোড শো ফ্লপ, সাধারণ মানুষের কোনো উচ্ছ্বাসও নেই, উদ্দীপনাও নেই। মোটামুটি 200-300 পুলিশ নিয়ে আর কিছু তৃণমূলের চোরচাট্টাদেরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে গেছেন, মানুষের কোনো উচ্ছ্বাস ছিল না, মানুষ বেরোয়নি রাস্তায়। 21 এবং 26 এর মধ্যে কি কোথাও একটা কনফিডেন্স আপনি বেড়েছে আপনার, বা কোথাও কি একটু চাপে খাচ্ছেন যে এই আমার কনফিডেন্স 100-এ 100, কারণ আমি তো ওদের মতন কাটমানি খাই না। আর যার কথা বলছেন, আপনাদের মুখ থেকে নাম বেরাচ্ছে না, যার কথা বলছেন, 2024-এর লোকসভা ভোটে হারার পর ওনার রাজনৈতিক শূন্যতা কাটাবার জন্য উনি এই বিধানসভায় নেমেছেন। এই বিধানসভায় আপনাদের মিডিয়াদের কথাতে যদি উনি যেতেন, মিডিয়াদের কথাতে, মানুষের কথাতে না, মিডিয়ার কথাতে যদি উনি যেতেন, বহরমপুরের মানুষকে উনি কি দিতে পারবেন? সরকারে
ভারতীয় জনতা পার্টি আসছে, তাহলে উনি কি ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবেন না বিরোধী বেঞ্চে গিয়ে তৃণমূলকে সমর্থন করবেন? ওনাকে তো এই সিদ্ধান্তটা নিতে হবে। মানুষ তো জিজ্ঞাসা করছে যে আপনি জিতে আপনি বিধানসভায় গিয়ে কোন বেঞ্চে বসবেন, আর আপনার কাছ থেকে আমি পাবো কি? আমি 2021-এ বহরমপুরের মানুষের আশীর্বাদে আমি বিধানসভায় গিয়েছি। আমার মাথায় শুভেন্দু অধিকারীর হাত আছে, শুভেন্দু অধিকারীর মাথায় নরেন্দ্র মোদীজির হাত আছে, উনার মাথায় কার হাত আছে? সব থেকে বড় কথা, গত 20 বছর 2004 থেকে 9 থেকে 14 এই দুটো টার্ম লোকসভাতে কারা ছিল? ইউপিএ সরকার ছিল এবং তিনি মন্ত্রী ছিলেন, তিনি সরকারের এমপি ছিলেন। আপনি আমাকে দেখান গোটা বহরমপুর শহর খুঁজে মানুষের সার্বিক উন্নয়নের জন্য তিনি কি করেছেন। ভালো চিকিৎসার জন্য মানুষ পয়সা দিয়ে চিকিৎসা করতে রাজি আছে, ভালো চিকিৎসার জন্য কোনো চিকিৎসা কেন্দ্র উনি কি আনতে পেরেছেন? ভালো শিক্ষা ব্যবস্থার জন্য মডেল কোনো স্কুল হোক, ভালো কোনো স্কুল হোক উনি আনতে পেরেছেন? উনি ট্রেনের মন্ত্রী মানে রেলের মন্ত্রী ছিলেন, রেলের মন্ত্রী থাকাকালীন আমার এই মুর্শিদাবাদ জেলা সহ বহরমপুরের যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো কাটাতে পেরেছেন। নসিপুর ব্রিজ কাটাতে পেরেছেন, বহরমপুরের উড়ালপুলের চুয়াপুরে যে উড়ালপুল তার সমস্যা কাটাতে পেরেছেন। আমরা 2021-এ আমি এবং গৌরীশঙ্কর জেতার পর 2021 থেকে 26-এর মধ্যবর্তী জায়গায় আমরা কিন্তু চুয়াপুরের ব্রিজের সমস্যা কাটিয়েছি, আমরা নসিপুর রেল ব্রিজের সমস্যা কাটিয়েছি, বহরমপুর শহরের মধ্যে দিয়ে 2025-এ দুটো নতুন ট্রেন আমরা চালিয়েছি। বহরমপুর রেলের প্রভূত উন্নতি হচ্ছে, আপনারা গেলে সেটা দেখতে পাবেন। আগামী দিন আজিমগঞ্জে যে ট্রেনগুলো বীরভূমের সাথে যুক্ত আছে সেই ট্রেনগুলো বহরমপুরের সাথে যুক্ত হবে এবং আগামী দিন আরও ভালো ট্রেন আসবে। বহরমপুর শহরের যানজট, বহরমপুর শহরের মধ্য দিয়ে হাইওয়েতে যেতে পারার জন্য যে জায়গাগুলো ছিল সেখানে প্রত্যেকটাতে রেল গেট ছিল। ভাকুড়ি রেল গেটের কাজ হচ্ছে, দেখুন জাগিয়ে আন্ডারপাস হচ্ছে। মনকরার রেল গেটের কাজ হয়ে গেছে, আন্ডারপাস চালু রয়েছে। আগামী দিন ব্যাসপুরের কাশিমবাজারেরও কাজ শুরু হবে। তাহলে এই কাজগুলো উনি করতে পারতেন। আমি তো এমপি নয়, আমি সামান্য একটা এমএলএ। যেহেতু কেন্দ্রীয় সরকার আমাদের রেল ডিপার্টমেন্টে গিয়ে এবং তাদের উচ্চপদস্থ কর্মচারী থেকে আরম্ভ করে রেল মন্ত্রী থেকে তাদেরকে আমরা চিঠি চাপাটি করে কথাবার্তা বলে এই কাজগুলো আমরা করাতে পেরেছি এবং আগামী দিন আরও বহরমপুর শহরের রেলের উন্নতি হবে। তো এই কাজগুলো উনি আজ 25 বছরের এমপি থাকাকালীন করতে পারতেন না। আজকে কাশিমবাজারের মানুষের জন্য হাজারদুয়ারির স্টপেজ করা হয়েছে, এই মাস দুয়েক আগেকার কথা বলছি। কাশিমবাজার থেকে আমাকে বারে বারে অনুরোধ করা হয়েছিল, আজকে রেল ডিপার্টমেন্ট করে দিয়েছে। আমাদের বহরমপুর স্টেশনে শেড না থাকার জন্য ধনধান্যের সপ্তাহে 5 দিন চলছে। আমাদের টার্মিনাল স্টেশন হয়ে যাওয়ার পর আমাদের বহরমপুরে লালগোলা লাইনে ধনধান্য 7 দিন চলবে। তো এই কাজগুলো উনি করতে পারতেন, উনি তো মহান বড় নেতা, উনার প্রচুর ব্যাপ্তি, উনি করতে পারলেন না কেন? এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজ ফেলে রেখে দিয়ে উনি এতদিন বহরমপুরের মানুষকে শুধু ধোঁকা দিয়ে গেছেন। তাই বহরমপুরের মানুষ চাইছে যে সারা পশ্চিমবঙ্গ যেভাবে তৃণমূলের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য শুধুমাত্র অপেক্ষা করছে পদ্ম প্রতীকে ভোট দেওয়ার জন্য, তার সাথে বহরমপুরও জুড়বে। ভোট নষ্ট হবে না, ভোট নষ্ট হলে শাসন ক্ষমতায় বিজেপি আসবে। 1977 সাল 1982 সাল এই বহরমপুর শহর মন্ত্রী পেয়েছিল, তারপর থেকে মাত্র 6 মাস 8 মাসের জন্য একজন প্রতিমন্ত্রী পেয়েছিল। তো বহরমপুরের মানুষ শাসন ক্ষমতায় কি থাকতে চায় না? বহরমপুরের মানুষ কি চায় না যে প্রভূত উন্নতি হোক এই বহরমপুর শহরের? তাই কেন অকারণে কংগ্রেসকে ভোটটা দিতে যাবে? এটা বহরমপুরের মানুষ বলছে, আমি বলছি না। আপনি যান আজকেই পাকুড়িয়া অঞ্চলে বহরমপুরের
গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং পঞ্চায়েত সমিতি থাকা সত্ত্বেও, মানে মেম্বার অঞ্চলগুলি নিয়ে, তারা গেছিল ভোট চাইতে। এই পাকুড়িয়াতে সেখানকার মানুষ কিভাবে তাদেরকে অপদস্থ করেছে জান গিয়ে জেনে আসুন। তাহলে 1999 সালে এমপি হওয়ার পর, তারপর থেকে 1998, তারপর থেকে বলছি না, 1999 উনি এমপি হয়েছেন, 1998 বহরমপুর পৌরসভা উনার হাতে ছিল। 1998 থেকে 2016 সাল পর্যন্ত উনি এই বহরমপুর পৌরসভা ওনার বিভিন্ন চেয়ারম্যানকে দিয়ে উনি চালিয়েছেন। যদি সত্যি কাজের কথা বলেন, সেই সময় প্রথম যিনি চেয়ারম্যান ছিলেন সে হচ্ছে আকবর কবির, যার ডাক নাম বাবুলদা। বাবুলদা সত্যি কিছু রূপ দান করেছিলেন, তারপরে এই বহরমপুর শহরের রূপ দান আর কেউ করতে পারেননি। আর উনার আগে উনি যখন আরএসপি বা সিপিএম এর মধ্যে ছিলেন, সেই সময় আমার এই বহরমপুর শহরের যিনারা চেয়ারম্যান ছিলেন, মাননীয় প্রয়াত শঙ্কর পাল, মাননীয় প্রয়াত প্রদীপ মজুমদার, তাদের হাত ধরে বহরমপুরের কিছু উন্নতি হয়েছিল। এছাড়া বহরমপুর শহরের কোনো উন্নতি হয়নি। শুনুন, পৌরসভা পেয়েছেন, পঞ্চায়েত পেয়েছেন, পঞ্চায়েত সমিতি পেয়েছেন, জেলা পরিষদ পেয়েছেন, আপনাকে তো গতানুগতিক প্রক্রিয়াতে কাজ করতেই হবে। ভালো রাস্তা করতে হবে, এটা আমার বলার কি আছে। ভালো লাইট লাগাতে হবে, মানুষের ঘরে জল দিতে হবে, ড্রেনেজ সিস্টেম ঠিক রাখতে হবে। এটা তো পৌরসভা পঞ্চায়েতের কাজ। এটাতে আহামরি উনার কি কাজ আছে? তখন পরিস্থিতিটা এমন ছিল যে একজন পঞ্চায়েত মেম্বার সে তার নিজের কোটাতে রাস্তা করলেও, একজন পঞ্চায়েত সমিতি তার নিজের কোটাতেও বড় ড্রেন করলেও বলতে হতো দাদা করেছে, দাদা করেছে, তাই দাদার নাম প্রচারিত হয়েছে। যদি সত্যি দাদাই কাজগুলো করতো তার এমপি ফান্ড থেকে, তাহলে পঞ্চায়েত আর পৌরসভা কি ঘুমাচ্ছিল সেই সময়? পঞ্চায়েত আর পৌরসভা করেছে, দাদার নাম কিনেছে। বিগত দিনে পঞ্চায়েত আর পৌরসভা লুট করে তৃণমূল নিয়ে নিয়েছে, তাই দাদা আর কোনো ক্যারিসমা দেখাতে পারছে না। দাদার এমপি ফান্ডের টাকা কোথায় যাচ্ছে আমরা তো দেখতে পাই না, কিছু সোলার লাইট আমরা দেখি, তাছাড়া আর আমরা কিছু দেখতে পাই না। রাজনৈতিকভাবে তো আমাদের কথা হচ্ছে, কিন্তু আরেকটা কিন্তু ওনার পরিচয় রয়েছে। ওনাকে বহরমপুরের সবাই কিন্তু কাঞ্চনদা নামেও পরিচয় মানে ডাকে, এবং সমাজসেবী তিনি। দাদা, এই যে সমাজের জন্য এত কাজ করা, আপনাকে সবসময় দেখা গেছে দৌড়ে যেতে মানুষের জন্য, এইটা কেন? মানে এটা শুরুটা কোথা থেকে হয়েছিল? যদি পার্সোনাল লাইফে। আমি সমাজসেবী কিনা আমি বলতে পারবো না। আমাদের মানুষ হয়ে জন্মানোর পর এই সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে। দায়বদ্ধতা অনুযায়ী আজকের ঘটনা নয়, 1982 সাল, 1980 সাল, তখন রাস্তাঘাট এত ভালো ছিল না, মানুষ সেরকমভাবে শিক্ষিত ছিল না। আমার এলাকা মানুষের নিদারুণ কষ্ট ছিল। হসপিটাল, মানুষ হসপিটালে যাওয়ার জন্য কাউন্সিলরের, চেয়ারম্যানের সার্টিফিকেট লাগতো বিভিন্ন বিষয়ে পরীক্ষা করাবার জন্য। রক্তের বড় আকাল ছিল সেই সময়, জেল কয়েদিদেরকে দিয়ে ব্লাড ব্যাংক চালানো হতো। এই মুর্শিদাবাদ জেলায় মৃত্যুর পর চোখদানের কোনো সংস্থা ছিল না। এই মুর্শিদাবাদ জেলায় মরণোত্তর দেহদানের কোনো সংস্থা ছিল না। এই মুর্শিদাবাদ জেলায় প্রথম অ্যাম্বুলেন্স আমরা এনেছিলাম। এই মুর্শিদাবাদ জেলায় করোনার সময় 200 অক্সিজেন সিলিন্ডার আমরা মানুষের কাছে সরবরাহ করেছি বিনে পয়সায়, এবং যেটা আমরা প্রায় 1996 সাল থেকে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে থাকি বিনে পয়সায়। ঘটনা হচ্ছে যে মানুষের এই চাহিদা, মানুষের এই প্রয়োজনগুলো ছিল, সেই সময় সরকারের পক্ষে এত কিছু সামাজিক কাজ করা সম্ভব ছিল না। তাই দায়বদ্ধতা অনুযায়ী আমরা কয়েকজন যুবক যারা সবে মাধ্যমিক পাস করে
আমরা রাস্তায় বেরিয়েছিলাম, আমরা বুঝেছিলাম রক্ত একটা বিরাট প্রয়োজনীয় জিনিস এবং হাহাকার ছিল সেই সময় রক্তে। আমরা 1982 সাল থেকে রক্ত বন্ধন, মানে আমি আপনার মাকে রক্ত দিলে আপনার যে গ্রুপ আমরা নথিভুক্ত করতাম, আর একটা লোকের কোনো প্রয়োজনে আপনি সেই রক্তটা দেবেন। এই রক্তবন্ধন কর্মসূচিতে আমরা সেই সময় 1987-88-তে এই মুর্শিদাবাদ জেলায় 5,000 মানুষের রক্তবন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম। আমরা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মৃত্যুর পর চোখদানে আমরা কোনো বছর প্রথম, কোনো বছর সেকেন্ড, কোনো বছর আমরা থার্ড, আমরা এই পশ্চিমবঙ্গে থাকি। এটা বহরমপুরের গর্ব। বহরমপুর মেডিকেল কলেজে অ্যানাটমি বিভাগ শুরু হওয়ার পর প্রথম মরণোত্তর দেহ আমার বাবাকে আমি দান করেছি। এটা সমাজের দায়বদ্ধতা এবং সমাজের মধ্যে নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের কাছে যাওয়া, তার পাশে থাকা, এটা কোনো আমাদের মহৎ কাজ নয়। এটা মানুষ হয়ে জন্মানো, মানুষ হয়ে তার কর্তব্য পালন করা, এটাই আমাদের কাছে বড় কাজ। তার জন্য আমাকে ফেসবুক করে দেখাতে হবে, তার জন্য আমাকে খবরের কাগজে প্রচার করতে হবে, তার জন্য আমাকে মানুষের কাছে বাহবা কুড়াতে হবে, স্টেজে উঠে বলতে হবে যে আমি বিরাট একজন সমাজসেবক। আমরা এই ধারায় বিশ্বাসী নই। আমরা মানুষের কাজ নিশ্চুপে করি। এখনো পর্যন্ত এই বহরমপুর শহরে, গোটা মুর্শিদাবাদ জেলার প্রতি বছর আমরা প্রায় 1,000 থেকে 1,500 মানুষের বিনে পয়সায় ক্যাটরাক্ট অপারেশন করি, যা বিগত প্রায় 15 থেকে 17 বছর ধরে চলছে। আমাদের সেই সময়, আজকের কথা বলছি না, 1997-98 সালের কথা বলছি, সয়দাবাদ অঞ্চল, রানাঘাট অঞ্চল, আমাদের সুভাষ কলোনি, এসব জায়গায় কলোনির যারা ছেলে পেলে ছিল, প্রাইভেট টিউশনি পড়ার তাদের পয়সা ছিল না, আমরা ছোট ছোট ঘর বানিয়ে আমাদের মধ্যে যারা শিক্ষিত ছেলে ছিল, মাস্টারমশাই ছিল, তারা সেখানে কোচিং সেন্টার করে তাদেরকে পড়াশোনা করাতো। আমরা ক্লাস 8 থেকে মাধ্যমিক পর্যন্ত, উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমরা এখনো পর্যন্ত তাদের পড়ার বই কিনে দিই, যারা পড়ার বই কিনতে পারে না। এরকম ধরনের নানাবিধ সামাজিক কাজ যেখানে যেখানে সমাজের প্রয়োজন হয়েছিল আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। সেই কাজ আমরা করছি, এখনো করছি, এবং সবাই নিঃস্বার্থভাবে ত্যাগ স্বীকার করে আমরা করছি। এর সাথে বাহবা নেওয়ার কোনো বিষয় নেই। তাই সমাজসেবী আমাকে বলবেন না, আমি সমাজের বন্ধু বলতে পারেন। এটা আমার দায়বদ্ধতা থেকে আমি কাজটা করি। শেষ প্রশ্ন হচ্ছে, আপনাকে দেখা গেছে যে রিপোর্ট কার্ড নিয়ে যেতে বাড়িতে বাড়িতে প্রচারের জন্য, এটা দরকার পড়লো কেন? যে রিপোর্ট কার্ড কেন দরকার? দেখুন, মানুষ আমাকে পদ্মপতিকে আশীর্বাদ দিয়ে জিতিয়েছে। এই তৃণমূল সরকার আমাদেরকে কোনো কাজ করতে দেয়নি, কোনো বিভাগে রাখেনি, কোনো উন্নয়নমূলক প্রশাসনিক সভাতে আমাদেরকে ডাকে না। কারণ মানে ওরা মনে করেছিল যে যখন এমএলএকে কোনো কাজ করতে দেব না, এমএলএ যখন কোনো কাজ করতে পারবে না, কোনো বিষয় নিয়ে কোনো মানুষের কাছে যেতে পারবে না, সুতরাং ভোটের সময় এই মানুষগুলোকে আমরা ঠিক একটু আগে আপনি যা বললেন যে দেখা যায় না আপনি কি কাজ করেছেন, তৃণমূলের চামচালা বলছে, এই আওয়াজটা অনেক ভালোভাবে আরো ওরা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সেই সময় সামান্য বিধায়ক কোটায় আইনতভাবে যে টাকা আমি পেয়েছি, তার পুরো টাকাটাই আমি খরচা করেছি। আজ পর্যন্ত কোনো এমএলএ বা এমপি প্রয়োজন বোধ মনে করেনি যে মানুষের দ্বারা নির্বাচিত, মানুষের জন্যই আমি আজ এমএলএ, তার জন্যই বিধায়ক হিসাবে আমাকে সরকার টাকা দিয়েছে, সুতরাং এটা জনসাধারণের টাকা, তাই জনসাধারণকে হিসাব দেওয়াটা এটাও আমার দায়বদ্ধতা। তাই আমি মানুষের কাছে কি কাজ করেছি, কত টাকার কাজ, সেটা আমি হ্যান্ডবিল আকারে মানুষের কাছে পৌঁছে দিয়েছি। সুব্রতদার এই প্রচার কতদূর পৌঁছবে এবং 2021-এর বিজেপির ঝড়
2026-এও এসে পৌঁছয় কিনা সেটা কিন্তু এখন সময়ের অপেক্ষা। 4 মে জানা যাবে তার সমস্ত রেজাল্ট। ততদিনের অপেক্ষা আমার আপনার। নমস্কার।